3 আসসালামু আলাইকুম। আইকিএম পথ একাডেমি থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে আজকে আবার হাজির হলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 9, এর আগের ক্লাস আমরা 1 2 3 4 5 করছিলাম। আজকে আমরা করব 6 7 এবং 8, অর্থাৎ শেষের দুটো অঙ্ক করব। মূলত অধ্যায় 9 থেকে শেষের তিনটা অঙ্কই মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, সমাপনী পরীক্ষা অন্যান্য পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, তো বৃত্তি পরীক্ষাতেও আসে। তো এই তিনটা অঙ্ক যদি বোঝে আগের অঙ্কগুলো অটোমেটিক্যালি বোঝা যাবে, অথবা আগের অঙ্কগুলো যদি কি বোঝে এই তিনটা অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবে। অর্থাৎ এই তিনটা অঙ্ক হচ্ছে যে বুঝলে আগের গুলো বোঝা যাবে, আগের গুলো বুঝলে এটাও বোঝা যাবে, মোটামুটি একটা আরেক সাথে সম্পর্কিত। চলো আমরা বোর্ডে গিয়ে অঙ্কটা শুরু করি। এই অঙ্কগুলো করার আগে কয়েকটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। সেই সূত্রগুলো আগের ক্লাসে আমি বলছি, আজকে আবার নতুন করে বলতেছি, কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো লাগবে। কি কি সূত্র? প্রথমে আমাদের নরমালি পুরো অধ্যায় জুড়ে কয়েকটা জিনিসই চাইবে। এই অধ্যায়টার নাম হচ্ছে শতকরা। এই শতকরা অধ্যায়টার মধ্যে কয়েকটা জিনিসই চাই। কি চাই? আসল, তারপরে চাই কি মুনাফার হার, মুনাফা চাই এবং সময় চাই। এই চারটা জিনিসই কিন্তু পুরো অধ্যায়টার মধ্যে চায় থাকে। তাহলে দেখো, আসলের একটা সূত্র কি? মুনাফা ইনটু 100, মুনাফার হার ইনটু সময়। এই সূত্র চারটা, একটা দুইটা তিনটা, এই চারটা সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এই চারটা সূত্রই অঙ্কতে পরীক্ষাতে আসে, অবজেক্টিভ হিসেবে আসে, শূন্যস্থান হিসেবে আসে। ঠিক আছে? যেহেতু ওই যে আমাদের শর্ট প্রশ্ন হিসেবেও আসে যে সময়ের সূত্রটা লিখো, মুনাফার সূত্রটা লিখো, ঠিক আছে, মুনাফা হারের সূত্রটা লিখো, এটা আমাদের পরীক্ষাতে আসে। তাহলে আসো, সময়ের সূত্রটা কি? মুনাফা ইনটু 100, মুনাফার হার ইনটু সময়। তাহলে মুনাফার হারের সূত্রটা কি? মুনাফা ইনটু 100, আসল, সময় ইনটু আসল। তারপর মুনাফার আরেকটা সূত্র কি? এটা হচ্ছে মুনাফার হারের সূত্র, এটা হচ্ছে মুনাফার সূত্র। মুনাফার সূত্রটা কি? আসল ইনটু মুনাফার হার ইনটু সময় বাই হচ্ছে 100। আর এটা কিছু সূত্র, এটা হচ্ছে সময়ের সূত্র। সময়ের সূত্রটা কি? মুনাফা ইনটু 100, আসল ইনটু মুনাফার হার। আশা করি সূত্র চারটা বোঝা গেছে, আর এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এবার আসো আমরা 6 নম্বর অঙ্কটা শুরু করি। 6 নম্বর প্রশ্নটা কি বলতেছে? ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে প্রশ্নটা হচ্ছে, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? প্রশ্নটা কি আমি একটু ক্লিয়ার করে যদি বলি, বোঝা যেতে বলে, আমরা ব্যাংক থেকে 50,000 টাকা উঠাইছি, আজকে উঠাইছি। আজ থেকে 8 বছর পরে গিয়ে আমরা ব্যাংকে দিছে 98,000 টাকা। আজকে 50,000 টাকা আমাকে দিছে, আমি ব্যাংকে গিয়ে 8 বছর পরে দিছি 98,000 টাকা। তাহলে আমাকে প্রশ্ন করতেছে যে আসলের উপর ব্যাংক কত পার্সেন্ট হারে মুনাফা আমি দিছি, ব্যাংকে আমি কত পার্সেন্ট হারে মুনাফা দিছি। তাহলে আমাকে কি বের করতে হবে? আগে আমি কয় টাকা মুনাফা আগে সেটা বের করে এরপরে এটা পার্সেন্টেজটা আমি খুব অনায়াসে বের করতে পারবো। তাহলে আমি ব্যাংকে দিছি কত টাকা? 98,000 টাকা। আমাকে ব্যাংক দিছিল কত টাকা? 50,000 টাকা। তাহলে 50,000 থেকে আমরা এই 98,000 টাকা বাদ দিলে তো আমি অতিরিক্ত বা ব্যাংকে আমি বেশি কয় টাকা দিচ্ছি সেটা খুব ইজিলি পেয়ে যাবো। সো এইখানে তাহলে আমরা এই কাজটা করে দেখো, 8 বছরের মুনাফা 98 থেকে 50,000 আমরা বাদ দিছি, থাকে 48,000 টাকা। তাহলে 8 বছরের মুনাফা দিছি আমি 48,000 টাকা। 8 বছরের মুনাফা 48,000 টাকা। তাহলে 8 দিয়ে 48কে ভাগ করলেই আমরা পেয়ে যাব 1 বছর কত টাকা দিছি আমরা। তাহলে এই জন্য লিখছি কি 1 বছরের মুনাফা 48কে আমরা 8 দিয়ে ভাগ দিছি, 6 48, এই হচ্ছে 6,000 টাকা। তাহলে 1 বছরে আমরা মুনাফা দিছি 6,000 টাকা। আশা করি এতটুকু একদম ক্লিয়ার। এরপরে আমাদের প্রশ্ন কি বলছে? আমাদের প্রশ্ন হচ্ছে মুনাফার হার, এই যে এটা ব্যাংকে মুনাফার হার কত ছিল। তাহলে মুনাফার হারে, বার্ষিক মুনাফার হারের আমরা সূত্র জানি, এই যে মুনাফার হারের সূত্র কি? মুনাফার হারের সূত্র হচ্ছে মুনাফা ইনটু 100, সময় ইনটু আসল। সেম এটা লিখছি, মুনাফা ইনটু 100, সময় ইনটু আসল। ঠিক আছে? এবার শুধু আমাদের কাজটাকে মানটা বসায় দেওয়া। তাহলে দেখো, আমরা মুনাফা কত টাকা পাইছি? 6,000। এখানে 6,000 টাকা লিখছি। 100, 100, সময় আমরা কয় বছরের জন্য বের করছি? 1 বছরের জন্য, কারণ 8 বছরে দিচ্ছি 48 টাকা, 1 বছরে 6,000 টাকা দিচ্ছি। এখানে যেহেতু 6 লিখছি, এখানে অবশ্যই আমরা 1 বছর লিখবো, তাহলে সময় লিখবো 1 বছর। আর এই আসল হচ্ছে কত টাকা? আমাদেরকে ব্যাংক দিছে কত টাকা? 50,000 টাকা। এই হচ্ছে 50,000 টাকা। তাহলে এখন শুধু আমরা কাটাকাটি করবো ক্যালকুলেটর, এটা হাতের কোনো কাজ না, ক্যালকুলেটরের কাজ। ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলবো। তারপরে একটু বোঝার জন্য যদি বুঝতে চাই, তাহলে দেখো হচ্ছে কি, এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, শূন্য কাটাকাটি খুব সোজা। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা। তাহলে নিচে রইল কত? শুধু 12। নিচে রইল শুধু 12। ঠিক আছে? তাহলে অথবা এখানে রইল কত? 60। এই 60 5 দিয়ে গুণ করলে 5 ভাগকে 5, তাহলে উপরে 60 নিচে 5। তাহলে হয়তো কি 5 দিয়ে যদি আমরা 60 কে কাটি, 5 12 60, তাহলে 12 টাকা। যেহেতু আমাদের বলছে ব্যাংকের মুনাফার হার, হার অবশ্যই আমাদের হচ্ছে 100% কনভার্ট করতে, এই জন্য এইখানে লিখবো টাকা, এখানে লিখবো আমরা
পার্সেন্ট। আশা করি 6 নম্বর অঙ্কটা খুব ইজিলি বোঝা গেছে। এবার আসলে আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বর প্রশ্নটা কি বলতেছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? খেয়াল করি আমরা, পণ্যটির বিক্রয় মূল্য কত আমাদেরকে সেটা চাইছে। বিক্রয় মূল্য যেহেতু চাইছে তাহলে এখানে আমাদেরকে বের করতে বলছে বিক্রয় মূল্য, তাহলে এখানে একটা টাকা, যে টাকাটা দেওয়া আছে সেটা অবশ্যই ক্রয় মূল্য, এটা নিজ দায়িত্বে বুঝে নিতে হবে, এটা অবশ্যই ক্রয় মূল্য। তাহলে আমরা 1800 টাকার পণ্য আমরা কত টাকা বিক্রি করছি? 20% কমে বিক্রি করছে, তার মানে 20% ক্ষতিতে বিক্রি করছে। আর ক্ষতি হইলে অবশ্যই আমাদের মাইনাস করতে হয়, যোগ হইলে বা লাভ হইলে আমাদের টাকা 100% মানে 100, বোঝার সুবিধা হচ্ছে পার্সেন্ট মানে 100। তাহলে যদি 100 টাকা 20% ক্ষতিতে হয় তাহলে আমরা বেচছি কত? 100 টাকাতে 20 টাকা কমে বেচছি। কলমটার দাম যদি হয় 100 টাকা, আমি যদি 20 টাকা কমে বেচি তাহলে এটা কত টাকা বিক্রি করবো? 80 টাকা। সো 100 থেকে 20 আমরা বাদ দিছি, সেম এই কাজটা এখানে করব। দেখো লিখছি কি 20% কমে বিক্রয় মূল্য 100 থেকে 80 বাদ থাকে, সরি 100 থেকে 20 বাদ থাকে 80। ঠিক আছে, এরপর আসে আমাদের প্রশ্ন কি বলছে, কলম পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য এর 80%, যেহেতু 20% কম আমার বিক্রি করতে, সেজন্য বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য এর 80%। তাহলে ক্রয় মূল্য আমাদের এখানে বলে গেছিলাম যে এটা আমাদের নিজ থেকে ধরে নিতে হবে, এটা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 1800 টাকা। 80% মানে কি 80 উপরে নিচে 100%, এর জন্য 100। এবার আমরা শুধু কাটাকাটি গুলো করে দেবো, অঙ্ক শেষ। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, নিচে 1 নিচে 1 এর দাম নাই। তাহলে 18 দিয়ে 80 কে যদি আমরা গুণ করি যা আসবে তাই হবে আমাদের ফলাফল, নির্ণয় কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে 80 দিয়ে আমরা 18 কে গুণটা করছি, দেখো গুণন ফল অলরেডি চলে আসছে 1440 টাকা। বিস্তারিত বললাম না, কারণ তোমরা যেহেতু ক্লাস 5 এ পড়ো, আশা করি এটা খুব ইজিলি, অথবা এটা ক্যালকুলেটরের কাজ, এটা খুব ইজিলি পাওয়া যাবে ক্যালকুলেটর। তাহলে যেটা পাইছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে বিক্রয় মূল্য, পণ্যটির বিক্রয় মূল্য পাইলাম আমরা 1440 টাকা, একেবারেই সোজা। এরপরে আসা 8 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। প্রশ্ন কি বলতেছে, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে, খেয়াল করি এর আগের অঙ্কটা 20% লসে, আর উনি কি করছে 40% লাভে। যদি 20% লসে আমরা যেটা করি সেটা যদি বিয়োগ করি, তাহলে লাভ যেহেতু করছে অবশ্যই আমরা এটাকে যোগ করব। তাহলে যোগ করার পরে দেখো কি বলতেছে, লাভে এত টাকা বিক্রি করলেন, তার মানে এখানে কিন্তু বিক্রয় মূল্য আমাদের দিয়ে দিছে 6300 টাকা, আমাদের এটা বিক্রয় মূল্য দিয়ে দিছে। আগের অঙ্কটা কিন্তু ক্রয় মূল্য দিছিল, এই অঙ্কটাতে বিক্রয় মূল্য দিছে। আগের অঙ্কটাতে 20% লস কমে দিছে, আর এই অঙ্কটাতে 20% 40% লাভে দিছে। তাহলে আসো আমরা শুরু করি 40% দিয়ে। তাহলে লিখব কি সেম আগের মতো, যে সমাধান 40% বিক্রয় মূল্য 40% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 40 সমান সমান 140। সেম আগের মতো, এখানে 20 টাকা হয়েছিল 120 বাদ দিছিলাম, এখানে 40 টাকা যোগ হয়েছে 140। ক্লিয়ার? এরপরে কি লিখছিলাম, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য এর 80%। এখানে এসে সেম একই কাজ করব, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য এর, এখানে কত পার্সেন্ট আছে 140%, এই জন্য এখানে লিখবো 140%। সেম একই, কিন্তু কোনো পার্থক্য নাই। 7 বুঝলে 8 নাম্বার একই, 8 বুঝলে 7 নাম্বার একই, কোনো পার্থক্য আমরা করবো না। এবার বিক্রয় মূল্য, আগের অঙ্কতে ক্রয় মূল্য দেওয়া ছিল, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 6300 টাকা। তাহলে বিক্রয় মূল্যের নিচে লিখবো আমরা 6300 সমান 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 ক্রয় মূল্য এর 140। তাহলে ক্রয় মূল্য ঠিক থাকবে 140 উপরে নিচে 100, নিচে 100 ওই থেকে পাইছি, সেম আগেটা আমি বলে গেছিলাম, নিচে 100% থেকে, এখানে 100 হচ্ছে পার্সেন্ট থেকে। এই লাইন বুঝলে কিন্তু অঙ্ক শেষ, কারণ বাকিটা আমরা যোগ বিয়োগ এর আগে বহুবার বলে গেছি, স্থানান্তরিত হবে সমান সমান, এই ডান পাশেরটা বাম পাশে গেলে, বাম পাশেরটা ডান পাশে গেলে স্থান চেঞ্জ করা মানে সংখ্যা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এইখানে এসে সেম একই কাজ করব, এই পুরা জিনিসটাকে ক্রয় মূল্য এর এই পুরা জিনিসটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে আসবো, 6300 কে আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাব। কেন নিয়ে যাব? কারণ আমরা সংখ্যাগুলো সবসময় বলি সংখ্যা সবসময় ডান পাশে যায়, সংখ্যা সবসময় ডান পাশে, অর্থাৎ এটা আমার যেহেতু ডান পাশ, এই পাশে চলে যাবে, সংখ্যা সবসময় ওই পাশে চলে যাবে। তাইলে এই পাশে নিয়ে আসলাম। এবার আমাদের প্রশ্ন কি চাইছে, ক্রয় মূল্য কত আমাদের চাইছে, তাহলে ক্রয় মূল্য রেখে বাকিটা ওই পাশে দিয়ে দেবো। তাহলে 140/100 এটা চলে যাবে ওই পাশে, সংখ্যাটা চেঞ্জ হবে, অর্থাৎ উপরেরটা চলে যাবে নিচে, নিচেরটা চলে যাবে উপরে। তাহলে খেয়াল করি 140 আছে উপরে, 140 চলে যাবে নিচে, 100 আছে নিচে, 100 চলে যাবে উপরে। খুব ইজিলি ভাবে বোঝা যাওয়ার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। বাকিটা ক্যালকুলেটরের কাজ, এটা দিয়ে এটা গুণ করব, এটা পেয়ে যাব, নিচে 140 এর 140। ঠিক আছে, তাহলে শূন্য নামটা যেহেতু সোজা দুইটা শূন্য বাড়ায় দেবো, 6300 ছিল, এটা দুইটা শূন্য বাড়ায় হইলে যাবো কত? 1,10,000 অযুত লক্ষ, তাহলে 6,30,000 টাকা। এটাকে এই 6,30,000 টাকাকে আমরা একটু 40 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 4,500 টাকা। যদি এটা একটু ডিটেইলসে বুঝতে চাই তাহলে দেখো আমি কাটাকাটিটা, অথবা এখান থেকে একটু করে দিচ্ছি, 6,300, আমি কলমটা একটু
চেঞ্জ করে নিচ্ছে। 6,300 টাকা লিখলাম এখানে, 6,300। তারপর আছে কত, গুণন হচ্ছে 100, গুণন 100, নিচে হচ্ছে 140, নিচে 140। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা, ঠিক আছে। তাহলে এবার 5 এবং 14 এটাকে আমরা খুব 2 দিয়ে কাটতে পারি। 2 এর নামটা যদি পড়ি তাহলে 5 দুগুণে 10, 14 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে 14, তাহলে নিচে হইলো 7। এই 7 দিয়ে দেখো এটা আমরা কাটতে পারতাছি, 7 নং 63। তাহলে এই দুটো শূন্য বসাই দিই, তাহলে দেখো এই 900 গুণন 5, তাহলে 900 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 নং 45, এই দুইটা শূন্য দুইটা শূন্য, এত টাকা। তাহলে 4500 টাকা, এখানে 4500 টাকা। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 4,500 টাকা। আশা করি তিনটা অঙ্ক বুঝতে পেরেছি। আর তিনটা অঙ্ক শুধু না, এই পুরো অধ্যায়টা অর্থাৎ এই নবম অধ্যায় পুরো অধ্যায়টা, শতকরার অধ্যায়টা পুরোটাই আমাদের কভার হয়ে যাওয়ার কথা। এরপরে যদি কেউ না বুঝে থাকে নবম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা, অবশ্যই আমি চেষ্টা করবো আরো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটা দেখার জন্য।